দর্শক, পঞ্চগড় ভ্রমণের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। আমাদের আজকের গন্তব্য পৌরাণিক যুগের স্মৃতি বিজড়িত প্রাচীন জনপদ বোদা উপজেলা। এই উপজেলাতে রয়েছে পঞ্চপাণ্ডবের স্মৃতি বিজড়িত বেশ কিছু স্থাপনা। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটির সঙ্গে আজ আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দেব। দর্শক, এই যে বয়সের ভারে জরাজীর্ণ টিন কাঠের তৈরি যে দোতলা ঘরটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুচবিহারের মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের নায়েবের তহসিল অফিস। এখান থেকেই এই অঞ্চলের প্রজাদের খাজনা আদায় করা হতো। বাড়িটি এখন পরিত্যক্ত হলেও কোনো রকমে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তর একটু নজর দিলেই ঐতিহাসিক এই বাড়িটি হয়ে উঠতে পারে পর্যটকদের জন্য একটি দর্শনীয় স্থান। বাজারের পাশেই রয়েছে এক বিশাল ঐতিহাসিক দিঘি। রাজার দিঘি নামে পরিচিত এই দিঘিটির রয়েছে এক নাতি দীর্ঘ ইতিহাস। পৌরাণিক যুগ থেকেই উত্তরের এই জনপদে পানির সংকটের কথা সর্বজনবিদিত। যুগে যুগে কালে কালে রাজা মহারাজাগণ পানির সংকট মোকাবেলায় প্রচুর দিঘি খনন করেছেন এখানে। কিন্তু এই রাজার দিঘি খননের ইতিহাসটা একটু ভিন্ন। বিংশ শতাব্দীর গোড়ার দিকে আধুনিক কোচবিহারের জনক মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই দিঘি খনন করেন। চিন্তা চেতনা ও মননের দিক থেকে মহারাজা নৃপেন্দ্র নারায়ণ ছিলেন আধুনিক, রুচিশীল এবং কৃতবিদ্য একজন মানুষ। একবার দেশে দুর্ভিক্ষ দেখা দিলে প্রজ্ঞাবান মহারাজা প্রজাদেরকে দুর্ভিক্ষের কবল থেকে রক্ষা করার জন্য খাদ্যের বিনিময়ে এই দিঘি খননের সিদ্ধান্ত নেন। দর্শক, এই হচ্ছে রাজার দিঘি। বোদা বাজারের উপকণ্ঠে এই দিঘির অবস্থান। ইতিহাস থেকে জানা যায়, কুচবিহারের রাজা শ্রী শ্রী নৃপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর প্রজাদের কর্মসংস্থান এবং পানীয় জলের সুবিধার্থে এই দিঘি খনন করেছিলেন। রাজার দিঘি পিছনে ফেলে সবুজ ফসলের মাঠের মধ্যে দিয়ে বয়ে যাওয়া ইউক্যালিপটাস আচ্ছাদিত সড়ক ধরে আমরা এগিয়ে যাচ্ছি। ফসলি মাঠের মাঝখান দিয়ে সোজা চলে যাওয়া এই সড়কের প্রাকৃতিক সৌন্দর্য যেমন আলাদা করে চোখে পড়ে, তেমনি এর সমৃদ্ধ ইতিহাসও এই জনপদের প্রাচীনত্বকে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করে। কথিত আছে, বর্তমান বোদা উপজেলার ঝলই শালসিঁড়ি গ্রাম থেকে পাথরাজ হয়ে বোদা উপজেলা সদরের উপর দিয়ে চন্দনবাড়ি ইউনিয়নের দক্ষিণ প্রান্ত পর্যন্ত বিদ্যমান ছিল প্রলম্বিত ও সুবিস্তৃত এক আল বা মেঠো পথ। লোকমুখে যা ভীমদামাল অর্থাৎ ভীমের রাস্তা নামে সুপরিচিত ছিল।
দর্শক, এই হচ্ছে সেই ঐতিহাসিক ভীম দামাল। কালের পরিক্রমায় যা এখন বোদা পাঁচপীর হাট সড়ক নামে সুপরিচিত। বর্তমানে পাকা রাস্তা হলেও প্রাচীনকালে নাকি এটিই ছিল পঞ্চপাণ্ডবদের অন্যতম ভ্রাতা মহাবীর ভীম ও তার সহচরদের দ্বারা নির্মিত একটি আল। জনশ্রুতি আছে যে মহাবীর ভীম তার সহচরদের নিয়ে এক রাতে নির্মাণ করেছিলেন এই সুদীর্ঘ আল। দাদা, আপনার কাছে জানতে চাইবো এই রাস্তার নাম ভীম দামান কেন হয়েছে? এইটা ওই কুরু পাণ্ডবের যুদ্ধের সময় হ্যাঁ, যখন পাণ্ডবরা হারে যায়, আচ্ছা, তখন 12 বছর অজ্ঞাতবাস হয়। 12 বছর ইয়েতে থাকে, লোকায় থাকে, 1 বছর অজ্ঞাতবাস। তখন এইখানে এই দিনাজপুর মহারাজার এইখানে ওরা 1 বছর অজ্ঞাতবাস করে। সেই সময় তারা এই নানান কাজ করে বেড়ে কিন্তু ওই রাজা আচ্ছা আচ্ছা, তারা পরিচয় দেয় নাই যে আমরা পাণ্ডব। ও আচ্ছা, রাজাকে পরিচয় না দেওয়াতে তারা ওই তাদের দিয়ে কাজ করে নিছে। এই ভীমের এই অংশটা পড়ছিল, তখন ওই সেই রাস্তাটার কাজ তার উপরে পড়ছিল। আচ্ছা, এই জন্য ওই ভীমের নাম অনুসারে ভিন্দামল এই রাস্তাটার নাম হয়েছে। পরবর্তীকালে এই অঞ্চলে একটি বিশাল আকৃতির কোদাল পাওয়া গিয়েছিল, যার ফোকর বা গোল অংশটির ব্যাস ছিল প্রায় 1.5 ফুট। স্থানীয়দের ধারণা, এই ধরনের বিশালাকৃতির কোদাল দ্বারাই মহাবীর ভীম ও তার সহচরগণ এক রাতের মধ্যে নির্মাণ করেছিলেন এই দামাল বা আলপথ। ভীম দামালের নিকটবর্তী ময়দান দিঘি ইউনিয়নে রয়েছে ভীমপুকুরি নামে এক বিশাল দিঘি। ভীম দামালের পার্শ্ববর্তী এই পুকুরটিও খনন করেছিলেন মহাভারত খ্যাত মহাবীর ভীম। কথিত আছে যে 14 বছরের অজ্ঞাতবাসকালে পঞ্চপাণ্ডবগণ এই পঞ্চগড় অঞ্চলেও পদার্পণ করেছিলেন। তাদের আগমনকালে এখানে পানির তীব্র সংকট চলছিল। পানীয় জলের সংকট মেটাতে পঞ্চপাণ্ডবদের অন্যতম ভ্রাতা মহাবীর ভীমের নেতৃত্বে এই পুকুরটি খনন করা হয়েছিল। ভীমের নেতৃত্বে এই পুকুর খনন করা হয়েছিল বলে এর নাম রাখা হয় ভীম পুকুরি। দর্শক, এই যে বিশাল দিঘিটি দেখতে পাচ্ছেন, এর নাম ভীম পুকুরি। কথিত আছে মহাভারত খ্যাত পঞ্চপাণ্ডবগণ 14 বছর অজ্ঞাতবাসকালে পঞ্চগড় জনপদেও এসেছিলেন। সে সময় এই অঞ্চলে চলছিল তীব্র পানির সংকট। পানীয় জলের সংকট মোকাবেলা করতে পঞ্চপাণ্ডবের অন্যতম ভাই ভীমের নেতৃত্বে তখন এই দিঘিটি খনন করা হয়েছিল।
মহাভারত আমলে এই জনপদের পশ্চিমাঞ্চল ছিল অঙ্গরাজ্যের অংশ, আর পূর্ব দক্ষিণাঞ্চল ছিল বিরাট রাজ্যের অন্তর্ভুক্ত। পঞ্চপাণ্ডব ভ্রাতারা তাদের 14 বছরের বনবাস ও অজ্ঞাতবাস কালের কোনো এক সময়ে এই পঞ্চগড় অঞ্চলে এসেছিলেন বলে যে জনশ্রুতি রয়েছে, তার সপক্ষে এই সমস্ত ঐতিহাসিক স্থাপনাগুলো উৎকৃষ্ট প্রমাণ হলেও অনেকে ঐতিহাসিক ভীমদামাল ও ভীমপুকুরির সঙ্গে মহাভারত খ্যাত পঞ্চপাণ্ডবদের অন্যতম ভ্রাতা মহাবীর ভীমের সংশ্লিষ্টতাকে অস্বীকার করেন। তাদের মতে পাল রাজা দ্বিতীয় মহিপালকে পরাজিত করে বরেন্দ্রী অঞ্চলে কৈবর্ত রাজবংশের প্রতিষ্ঠা করেন দিব্য। পরবর্তী সময়ে দিব্যর ভাতিজা ভীম উত্তরবঙ্গ পর্যন্ত তাঁর রাজ্য সম্প্রসারণ করতে সক্ষম হয়েছিলেন। প্রজাদের হিতার্থে কৈবর্ত রাজা ভীম এই পুকুর ও দামাল নির্মাণ করেন এবং তার নাম অনুসারে এর নাম রাখেন ভীমপুকুরি ও ভীমদামাল। ইতিহাস নিয়ে মতান্তর থাকলেও এটি যে একটি প্রাচীন জনপদ সে বিষয়ে কারো দ্বিমত নেই। দর্শক, এবার আমরা যাচ্ছি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী গ্রামে। করতোয়া নদীর পূর্ব তীরে অবস্থিত এই বদেশ্বরী গ্রামে রয়েছে পৌরাণিক যুগের স্মৃতিধন্য ত্রিশ্রোতা মহাপীঠ বদেশ্বরী মন্দির। দর্শক, আমি এখন এসেছি পঞ্চগড় জেলার বোদা থানার বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরে। পৃথিবীতে মোট 51টি পীঠস্থান রয়েছে, তার মধ্যে এই ত্রিশ্রোতা মহাপীঠ বদেশ্বরী মন্দির অন্যতম। এই মহাতীর্থে দেবী ভ্রামরী মহাদেব ভৈরব অমর বিরাজমান। দর্শক, এই হচ্ছে ত্রিশ্রোতা বদেশ্বরী মন্দির। নির্মাণ শৈলীর দৃষ্টিকোণ থেকে এটি একটি দালান শ্রেণীর মন্দির। প্রথম দেখায় মসজিদ বলেও ভ্রম হতে পারে। পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার বিখ্যাত শক্তিপীঠ জল্পেশ মন্দিরের স্থাপত্য কৌশলের সঙ্গে এর রয়েছে ঘনিষ্ঠ সাদৃশ্য। পূর্ব পশ্চিমে মন্দিরটির দৈর্ঘ্য 35 ফুট এবং উত্তর দক্ষিণে বারান্দা সহ প্রস্থ 18 ফুট। সমতল থেকে মন্দিরটির উচ্চতা প্রায় 3 ফুট। মন্দিরের অভ্যন্তরে রয়েছে একটি মূল গর্ভগৃহ। গর্ভগৃহে অধিষ্ঠাত্রী দেবী সতী। স্কন্দ পুরাণ অনুসারে দেবী দাক্ষায়ণী সতী দেহত্যাগ করলে
দেবাদিদেব মহাদেব শিব সতীর মৃতদেহ কাঁধে নিয়ে প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব নৃত্যে ধরিত্রী বিপর্যস্ত হয়ে উঠলে প্রলয় নেশায় উন্মত্ত শিবকে নিরস্ত্র করতে বিশ্ব পালনকর্তা শ্রী শ্রী ভগবান বিষ্ণু তাঁর হাতের সুদর্শন চক্র দ্বারা সতীর মৃতদেহ ছেদন করলে তা খণ্ড বিখণ্ড হয়ে কৈলাস পর্বতে চারিদিকে ছড়িয়ে পড়ে। সতীর দেহের পবিত্র খণ্ডিত অংশ যে যে স্থানে পতিত হয় সেই সব স্থানকে পীঠস্থান বা সতীস্থান বলা হয়। সতীপীঠ হিন্দু ধর্মের পবিত্র তীর্থগুলির অন্যতম। লোকবিশ্বাস অনুসারে শক্তিপীঠ নামাঙ্কিত তীর্থগুলিতে দেবী দাক্ষায়ণী সতীর দেহের নানা অঙ্গ প্রস্তরীভূত অবস্থায় রক্ষিত আছে। সাধারণত 51টি শক্তিপীঠের কথা বলা হয়ে থাকলেও শাস্ত্রভেদে পীঠের সংখ্যা ও অবস্থান নিয়ে মতভেদ আছে। পীঠ নির্ণয়তন্ত্র গ্রন্থে শক্তিপীঠের সংখ্যা 51। শিবচরিত গ্রন্থে 51টি শক্তিপীঠের পাশাপাশি 26টি উপপীঠের কথাও বলা হয়েছে। কুঞ্জিকাতন্ত্র গ্রন্থে এই সংখ্যা 42। আবার জ্ঞানার্ণবতন্ত্র গ্রন্থে সতীপীঠের সংখ্যা 50। ভারতীয় উপমহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মহাপীঠ ও উপপীঠগুলোর মধ্যে এই ত্রিশ্রোতা মহাপীঠ বদেশ্বরী মন্দির অন্যতম। এটি অত্যন্ত পুণ্যভূমি মাতৃতীর্থ। এখানে দেবী দাক্ষায়ণী সতীর বাম পায়ের গোড়ালি পতিত হয়েছিল বলে প্রচলিত আছে। সে হিসেবে এই মন্দির অত্যন্ত পবিত্র এক শক্তিপীঠ। এই মহাতীর্থে দেবী ভ্রামরী, মহাদেব ভৈরব অমর বিরাজমান। ভারতীয় উপমহাদেশের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে এই ত্রিশ্রোতা বদেশ্বরী মন্দির অন্যতম। অতি প্রাচীন এই বদেশ্বরী মন্দিরের নামানুসারেই এই অঞ্চলের নাম হয়েছে বোদা। আনুমানিক 300 বছর পূর্বে কুচবিহারের তৎকালীন মহারাজা বীরেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর এই মন্দিরের নামে সহস্রাধিক বিঘা জমি দান করেন এবং মন্দিরটি পুনর্নির্মাণের ব্যবস্থা করেন। 1992 সালে এক অনাকাঙ্ক্ষিত ঘটনায় মন্দিরটি ক্ষতিগ্রস্ত হলে প্রাচীন ঐতিহ্য রক্ষণার্থে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ মন্দিরটি অধিগ্রহণ করে পুনরায় সংস্কার করে। দর্শক, দেখতে দেখতে এবার সময় হলো ফেরার। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো ভ্রমণ গন্তব্যে। আমাদের আয়োজন আপনাদের কেমন লাগছে লাইক কমেন্ট করে তা অবশ্যই জানাবেন। আপনাদের সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবনের প্রত্যাশা ব্যক্ত করে আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নতুন নতুন ভিডিও পেতে বেল নোটিফিকেশনে ক্লিক করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।